তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতম পডকাস্ট। আমি রিতম। তো এখন কথা হবে আরেকটা মারাত্মক ভৌতিক ঘটনা নিয়ে, যেটা আমার বন্ধু আমাকে শেয়ার করেছে। তো চলো, আমি তোমাদের সাথে বন্ধু যেইভাবে বলেছে ঠিক ওইভাবে শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। গল্পটা আমাকে আমার এক দাদা বলে। দাদা যেইভাবে বলেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম বিক্রম, আমি কলকাতাতেই থাকি। ঘটনাটা তখনকার যখন আমি এইচএস পাস করি। এখন আমি গ্র্যাজুয়েট। এইচএস পাস করার পর আমার একটা গার্লফ্রেন্ড হয়। একটা মেয়ের প্রতি আকর্ষণ হয়, মেয়েটাকে ভালো লাগে আর বলে দিই, এবং মেয়েটাও আমাকে হ্যাঁ বলে। তো আমাদের রিলেশন প্রায় 6-7 মাস ভালোই চলছিল। হঠাৎ জানি না রিলেশনের মাঝখানে কি হলো, আমরা দুজন আর দুজনকে সহ্য করতে পারতাম না, ইরিটেট হতাম। এবং ও কথায় কথায় আমাকে বলতো, তুই যদি আমার সাথে ব্রেকআপ করিস আমি সুইসাইড করে নেব। এই ভয়টাতে আমি ওকে ছাড়তে পারতাম না। এইভাবে 1 বছর গেল, কিন্তু ক্রমশ আমাদের মধ্যে অশান্তি বাড়তে থাকলো। সন্দেহ, আরও নানান জিনিস নিয়ে কথা কাটাকাটি, অনেক কিছু। তো তারপর একটা দিন আসলো, দিনটা আমার এখনও মনে রয়েছে। 2019-এর ফেব্রুয়ারির দিকে আমাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপের পরে 3-4 দিন আমার কাছে ফোন ঢোকেনি। আমি ওর নাম্বারটা ব্লক করে রেখেছিলাম। দেন আমার কাছে 1 সপ্তাহ, ব্রেকআপের 1 সপ্তাহ পর একটা ফোন ঢোকে। আমার গার্লফ্রেন্ডের নাম ছিল নীলিমা। ওর গলা আমি পাই। ও আমাকে বলে, তুমি যদি আমার সাথে ব্রেকআপ করো আমি কিন্তু সুইসাইড করে নেব। কিন্তু আমার মাথা তখন এতটা খারাপ হয়েছিল, আমি এতটা ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম। আমি ওকে বলি, তুই যা করার কর, আমি আর এই রিলেশনে থাকবো না। ও বারবার কাঁদতে থাকে আর বলে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ো না, দেখো তুমি আমায় ছেড়ে দিলে আমি মরে যাবো, প্লিজ আমাকে ছেড়ো না। আমি ওকে একটা কথাই বলি, নিজের কেরিয়ারে ফোকাস কর, আমাকে ভুলে যা, আমি আর এই রিলেশন টলারেট করতে পারছি না, প্লিজ আমাকে ভুলে যা। বলে আমি ফোনটা ডিসকানেক্ট করে দিই। 2 দিন কোনো খোঁজ নেই, ওরও আর আননোন নাম্বার দিয়ে ফোন আসে না। হঠাৎ ওর একটা বান্ধবীর ফোন আসে আমার কাছে। ফোন করে বলে, বিক্রম দা তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ আমি তো ঠিকই আছি, কী হবে আমার? বলছে, না এত বড় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। আমি প্রথমত ভাবলাম যে ব্রেকআপের কথা হয়তো বলছে। আমি ওকে বললাম, দেখ সবার লাইফে এটা আসে, আর এই বয়সে এটা হয়। তো ওর আর আমার ঠিক ছিল না, যা হয়েছে তো ভালোর জন্য হয়েছে। ও লাইফে ফোকাস করবে, আমি আমার লাইফে ফোকাস করব। দেন ওর রিপ্লাইটা ঠিক আমি এরম পাই, কে লাইফে ফোকাস করবে, কিসের লাইফ? আমি বললাম, এই মজা করিস না, দেখ আমি একটু কাজ করছি। বলছে, না না তুমি একটু ক্লিয়ার করে বলো, তুমি কার লাইফের কথা বলছো? আমি ওকে বললাম, কেন নীলিমা? বলছে, আচ্ছা দাদা তোমাদের মধ্যে কি অশান্তি হয়েছিল? আমি বললাম, অশান্তির কি, আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে প্রায় 1 সপ্তাহ হলো। লাস্ট ও একটা আননোন নাম্বার দিয়ে কল করেছিল, দেন আর কোনো কথা হয়নি। মেয়েটা বলল, দাদা ও 1 সপ্তাহ আগে বিষ খেয়ে মারা গেছে। আমার পায়ের থেকে মাটি সরে গেল। আমি ওর বাড়িতে যাই। ওর মা আর দাদা প্রায় আমাকে মারতে আসে, এবং ওর বাবা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার মেয়েটাকে শেষ করে দিলে। আর সব থেকে যেটা বাজে ছিল, ওর মা আমাকে অভিশাপ দেয়, আমি কোনো দিনও সুখী থাকতে পারবো না। উনি বলেন, আমার মেয়ের আত্মা তোমায় থাকতে দেবে না, ওর আত্মা শান্তি পায়নি, ও অপমৃত্যুতে মরে গেছে, আমরা ওর কাজও করব না, তুমিও মরবে, তারপরে কাজ হবে। আমি ওর বাড়ি থেকে চলে আসি, কারণ আমি ভাবি এই পরিস্থিতিটা ওদের কাছে অনেক বড়। একটা মেয়ে সে মারা গেছে সুইসাইড করে, আর তার পেছনে কারণ হয়তো 90% আমি ছিলাম। তার জন্য আমারও মনে একটা খুঁত থাকে, এবং আমি কিছু বলি না, বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে ওই দিন রাতে আমি খুব ভাবতে থাকি ওর কথা।
ভাবতে ভাবতে একটু মোবাইল টিপছিলাম, রিলস দেখছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না। হঠাৎ করে ঘুম চলে আসে, আমি ঘুমাই এবং আমি স্বপ্ন দেখি আমি একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে পেছনে একটা কারো হাত আমার কাঁধে আসলো, হাতটা ঠিক নিলাবো, আর জায়গাটা না প্রচণ্ড ঠান্ডা। আমি পেছন ঘুরি, ঘুরে নীলিমাকে দেখি। ওর মুখ নীল হয়ে গেছে, ওর মুখ দিয়ে সাদা সাদা বিষ বেরাচ্ছে। আমি একটু ভয় পেয়ে 2 পা পিছাই এবং ওকে জিজ্ঞেস করি, কেন করলি তুই এগুলো? নিজের জীবন শেষ করে কী পেলি? উত্তরে এরম বলে, দেখ, তুই এরম কিছু করিস না, তুই আমাকে ভালোবাসিসনি, তুই তুই আমাকে বিশ্বাসও করিসনি। আমি বলেছিলাম আমি বিষ খেয়ে মরে যাব, তুই কি করলি? বললি মরে যা। আমাকে মেরে ফেললি তো। আমার মা খুশিতে নেই, বাবা সারাটা দিন কাঁদছে, দাদা দাদা তো মনে হয় পাগল হয়ে গেছে। আমি তোকেও বাঁচতে দেবো না, তোর মাও কাঁদবে, তোর বাবাও কাঁদবে, হাউ হাউ করে কাঁদবে, তোরা কেউ সুখী থাকবি না, কেউ না। তুই শুধু দেখ, দেখ তুই, বলে ও আমার দিকে এগিয়ে আসে। তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠি, খালি গায়ে ছিলাম আমি উঠে ব্রাশ নিয়ে ব্রাশ করতে যাই। সেই টাইমে আমার মা বলে, কী রে, তুই কি কারোর সাথে মারামারি করে এসছিস? আমি কিছুটা ভেবে তারপরে বললাম, আমি কি আজ পর্যন্ত কারোর সাথে মারামারি করেছি? কী বলছো এগুলো? মা বলে, তাহলে তোর পিঠে এই মোটা মোটা দাগগুলো কিসের? আমি দৌড়ে আয়নার সামনে যাই, কিন্তু দেখতে পাই না। ওই জন্য বাবাকে বলি একটা ছবি ক্লিক করে দিতে পিঠের। ছবিটাতে দেখি আমার পিঠে মনে হচ্ছে কেউ আঁচড়ে দিয়েছে, খুব বাজেভাবে। এইটা ছিল শুরু। তারপরে আমার সাথে যেগুলো ঘটে আমি হয়তো আজীবন মনে রাখবো। আমি যখন রুমে একা একা গেম খেলতাম, আমার মনে হতো জায়গাটা ঠান্ডা হয়ে গেছে, একদম মানে মনে হয় কি বরফ পড়েছে এমন কোনো একটা জায়গায় রয়েছে। দার্জিলিংয়ের মতো ঠান্ডা, কনকনে ঠান্ডা, মানে কাঁপছি আমি। আমার বাড়িতে এসি নেই, আর বাইরেটা খুবই গরম ছিল সেই টাইমে। তো বুঝতেই পারছো ফেব্রুয়ারি মে মাসের টাইম, সেই টাইমটায় কতটা গরম থাকে। আর আমার ঘরটা, যে ঘরে আমি গেম খেলছি, সেই রুমটা মারাত্মক ঠান্ডা। আমি তাও গেম খেলে যাচ্ছি এক মনে। আমার মনে হলো আমার কানের সামনে কারো একটা গরম নিঃশ্বাস পড়ছে, একদম কানটার সামনে, মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে রয়েছে আর ফুঁসছে, এরম একটা ব্যাপার। আমি বুঝতে পারছি না আমি কি করব। গেম নিজের মতো চলে যাচ্ছে, আমি আউট হয়ে গেলাম। আমি খালি ধরে রয়েছি গেমের কন্ট্রোলটা, এবং আমি উঠতে পারছি না। আমার সারাটা শরীর ভারী হয়ে গেছে, মনে হচ্ছে চেয়ারে কেউ আমার 2টো কাঁধ ধরে ঠেসে বসিয়ে রেখেছে। তারপরে অনেক কষ্টে আমি উঠে বাইরে যাই, এবং বাইরে গিয়ে দেখি প্রচণ্ড গরম। মা বলে, কী হয়েছে, এরম হাঁপাচ্ছিস কেন? আমি বলি, আমার রুমটা এত ঠান্ডা হয়ে গেল কী করে? তো মা রুমে যায়, বলে, কোথায় ঠান্ডা, কি গরম রুম, সব আটকে রেখেছিস তার মধ্যে গেম খেলার জন্য, খোল জানলাগুলো। আমি ঘরে ঢুকে দেখি কনকনে গরম, মানে একদম রুম টুম আটকে রাখলে যেমন গরম হয়, খালি একটা ফ্যান চলছে। আমি সব খুলে দিই। দেন এই জিনিসটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে কী হচ্ছে, কেন হচ্ছে। তারপর আমি পেছন ঘুরে দেখি আমার ঘর থেকে কেউ একটা বেরিয়ে গেল আর সিঁড়ি দিয়ে 2nd ফ্লোরে চলে গেল। আমি প্রথমে এলাম মা, তারপরে একটা গেটে আওয়াজ হলো, মা গেট খুলে আসছে। আমি বললাম, তুমি যাওনি? বলছে, কোথায় যাবো? আমি বললাম, তুমি 2nd তলায় গেলে না এইমাত্র? মা বলল, কোথায়? বাজারওয়ালা এসেছিলো, আমি তো বাজার কিনছিলাম বাড়ির সামনে থেকে। আমার না পুরো শরীর ভারী হয়ে যায়। আমি ওপরে যাই চেক করতে যে কে গেল, আমি কাউকে দেখতে পাই না। তারপর রাত হয়, আবার সেই স্বপ্ন, আবার নীলিমাকে আমি দেখি, এবং আবারও সেম, ও আমার পিঠে হাত রাখে আর
কনকনে ঠান্ডা স্বপ্নে আমায় বলছে, আমাকে মেরেছিস, আমি তোকে বাঁচতে দেব না, তোর জন্যই মরেছি না, তোকে আমি নিয়ে যাব, আমার সাথে নিয়ে যাব, তুই আমার সাথেই থাকবি, আজ থেকে আমরা একসাথে সংসার করব। আমার ঘুমটা আবার ভেঙে যায় আর আমার আবার সকাল হয়ে যায়। আর সেম এইবার শুধু পিঠে না, আমার ঘাড়ে, ঠোঁটে, মুখে, সব জায়গায়, শরীরের সব পার্টে আঁচড়ের দাগ। আমার মা একটু ভয় পেয়ে যায় আর বলে, তোর কি শোয়া টোয়ার ঠিক নেই নাকি? আমি বলি, জানি না কি হচ্ছে, কিন্তু আমি মাকে তখনও বলি না আমার সাথে কি কি ঘটছে। তো একদিন আমি খাচ্ছি বসে, তার 1-2 দিন পরে এই ঘটনাটা আমার সাথে কন্টিনিউয়াসলি তার মধ্যে ঘটে যাচ্ছে। রোজ রাতে ও আসে, কিছু না কিছু বলে, আর আমার সারা শরীরে দাগ হয়ে যায়। একদিন মা পাশের বাড়ি কাকিমার বাড়িতে গেছে, বাবা কাজে গেছে, আমি একা ঘরে বসে ব্রেকফাস্ট করছি, খাচ্ছি, হঠাৎ করে না গেটে একটা আওয়াজ হলো আমার রুমে, ঠাক করে। আমি উঠে প্রথমে একটু ভয় ভয় লাগে যে কে, হঠাৎ করে গেটটা দাম করে আওয়াজ হলো, মানে কেউ একটা ভেতর থেকে না দাম করে ধাক্কা দিল গেটটা। আমি কিছুটা ঘাবড়ে যাই, আর আমি না একটা কোনায় গিয়ে বসে পড়ি ঘরের, মানে আমি এতটা ভয় পেয়ে যাই। আমি জাস্ট বেরাতে পারছি না, পালাতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, আর আমার সারা শরীর একদম ভারী হয়ে গেছে। গেটটা আবার সেকেন্ড টাইম আওয়াজ হয়, হঠাৎ করে গেটটা পুরো খুলে যায়, আর আমি খালি একটা চোখ দেখতে পাই, দেয়ালের ভেতরে একটা চোখ, বাইরে একটা চোখ বেরিয়ে আসে। চোখটা ছিল নীলিমার। আস্তে আস্তে ওর পুরো শরীরটা বেরায়, গলা আর মুখ পুরো নীল, মনে হয় ভাসছে আকাশে, ছায়া ছায়া টাইপ। আমি চোখ দিয়ে জল করে জল বেরাচ্ছে, আমার হাত পা থত করে কাঁপছে, আমার মুখ দিয়ে আওয়াজ বেরাচ্ছে না যে আমাকে বাঁচাও। আমি দেখলাম একটা ছোট্ট শিশি বার করলো, ও বিষ খেলো আর আমার সামনে পড়ে গেল। ওর মুখ দিয়ে লালা ঝরছে, হঠাৎ করে চোখ বন্ধ ছিল, চোখটা খুলে গেল, চোখ লাল, আরও সিধা হয়ে দাঁড়িয়ে পড়লো। দাঁড়ানোর পরে আমাকে বলছে, এইভাবেই মরেছি আমি, এইভাবেই মরেছি, আর তোকেও আমি বাঁচতে দেব না, তোকেও আমি মেরে দেব, আমার সাথে নিয়ে যাব। কবে যাবি রে আমার সাথে? তাড়াতাড়ি চল, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি আয় না। যেটাই বললো না, আমি চিৎকার করে উঠি, আর সেই টাইমে মা গেটটা খোলে, বলে, কী হয়েছে, চিৎকার করছিস কেন, আর কোনায় বসে আছিস কেন? আমি বলি, আমার সাথে খুব বাজে কিছু হচ্ছে, আমার খুব ভয় করছে। দেন মা হয়তো ভাবে যে নীলিমা আমার বান্ধবী ছিল, জানে, গার্লফ্রেন্ড ছিল এটা জানে না, তো হয়তো ভাবে যে বান্ধবী মরে যাওয়ার পরে একটু ভয় পাচ্ছি, কারণ ও আমার খুব ক্লোজ ছিল, মা এটা জানতো। তো আমাকে সামনের একটা মসজিদে নিয়ে গিয়ে ঝাড়িয়ে যেমন জল পোড়া দেয় ওরম দেয়, আমি চলে আসি। তারপরে আমি ঘরে একা শুয়ে রয়েছি, পাখাটা ঘুরছে, আর আমার মনে হচ্ছে আমি গলায় দড়িটা দিয়ে দিই। তারপরে বিশ্বাস করবে না, আমার হাতের সামনে মায়ের কাপড় ছিল, আমি কাপড়টা ফ্যানের মধ্যে জড়াই, নিজের গলায় পেঁচাই। সেই টাইমে বাবা চলে আসে, এসে দৌড়ে গেটটা খুলে দেয়, কারণ আমার গেটটা আমি খুলেই ঘুমাই। খুলে বলে, কী করছিস তুই? তখন আমার জ্ঞান আসে। আমি বলি, কোথায়, কিছু না তো। বলছে, এটা কী করছিস? আমি একটু ভয় পেয়ে যাই, আর আমি নিজেও ভাবি আমি এটা কেন করছি, কিসের জন্য করছি। বাবা বলছে, তুই এইসব গেম খেলা ছেড়ে দে, এইসব গেমের জন্য তোর এগুলো হচ্ছে। তারপরে আমি ঘুমাই, এবং ঘুমের মধ্যে আবার নীলিমা আসে, আর আমাকে বলে, কী রে, এইবারও বেঁচে গেলি? কত বাঁচবি? আমি তো তোকে নিয়ে গেছিলাম আমার দেশে যাওয়ার জন্য, তোর এই বাপটা বাঁচিয়ে নিল তোকে। আমি তোর এবার দেখ বাবার কী করি। সেটা আমার ঘুম ভেঙে যায়, আবার সেম আমার গায়ে দাগ। কিন্তু সেই দিনের সকালটা নর্মাল ছিল না। আমি গেট খোলার সঙ্গে সঙ্গে মায়ের চিৎকার চেঁচামেচি শুনি, আমি দৌড়ে বাইরে গিয়ে শুনি বাবা স্কুটি নিয়ে বেরিয়েছিল, বাবাকে একটা বাইক ধাক্কা মারে, মানে বাবার সাথে একটা বাইকের ধাক্কা লাগে, কিন্তু বাইক কিছু হয় না, আমাদের স্কুটিটা দুমড়ে যায় এবং বাবার পা ভেঙে যায়।
এবং মাথায় ফাথায় চোট লাগে। আমরা হসপিটাল নিয়ে যাই এবং বাবাকে বাড়ি নিয়ে আসি। তারপর আমার মনে হয় যে যেটা হচ্ছে নর্মাল হচ্ছে না। আমি খুব ভয় পেয়ে যাই, আমার হাত পা কাঁপতে থাকে। তখন আমি কিছু বলিনি বাড়িতে যে আমার সাথে এগুলো হচ্ছে। হয়তো কেউ বিশ্বাস করবে না বা বলবে আমি আজগুবি গল্প বানাচ্ছি। তো তারপরে রুমে আমি শুয়ে রয়েছি। আমার মনে হচ্ছে কেউ আমার বুকের ওপরে চেপে বসে রয়েছে, আর কানের সামনে না একটা কথা ভেসে আসছে, খিরে বাবার এই অবস্থা দেখে ভালো লাগছে? আমারও জানিস আমার বাবাটাকে দেখে অনেক কষ্ট লাগছে তোর জন্য। আর যদি তুই আমায় একটু ভালোবাসতি তাহলে হয়তো আমায় মরতে হতো না। আমি চিৎকার করি আর বলি আমার জন্য কিছু হয়নি, যেটা হয়েছে পরিস্থিতি। সেই টাইমে পুরো জায়গা ঠান্ডা, পুরো মানে স্তব্ধ জায়গা, একটা আওয়াজ নেই। তারপরের দিন সকালে ঘুম ভাঙে এবং শুনি মা সিঁড়ি থেকে পড়ে গেছে, মায়ের মাথা ফেটে গেছে। মাকে নিয়ে দৌড়ে হসপিটাল যাই। মাকে 3টে স্টিচ হয় মার মাথায়, 3টে সেলাই পড়ে। মাকে বাড়ি নিয়ে আসা হয়। তারপরে আমি বলে দিই মাকে সব, যে আমার সাথে এই ঘটেছে। মা বলছে তাই তুই এতদিন বলিসনি কেন? আমাদের এখানে একজন হুজুর থাকতো, মা তাকে ডাকে। সে আসে এবং আমাকে দেখেই বলে, ও তো তোমার চারপাশে ঘুরছে, ঢুকে গেছে তোমার বাড়িতে, তোমার পেছন পেছনই তো এদিক ওদিক যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আমি বলি না তো। হুজুর বলে, আরে ও তোমায় বাঁচতে দেবে না শান্তিতে, ও যতদিন না তোমাকে নিয়ে যাবে ওর শান্তি হবে না। তো আমরা অনেক নিমতি কামতি করি যে এবার কি করা যায় কি করা যায়। উনি বলে ঠিক আছে তুমি কালকে আসো। তো আমি কালকে যাবো ভাবলাম। পরের দিন যখন আমি ঘুমালাম, মানে সেই রাতে, পরের দিন যাওয়ার কথা 6টার সময় হুজুরের কাছে, নীলিমা সেই রাতে স্বপ্নে আসে আর বলে হুজুরের কাছে যাবি? হুজুর দেখ এবার কি হয়, শুধু দেখতে থাক কি হয় এবার। আমার আবার ঘুম ভাঙে, সারা গায়ে আবার সেই দাগ, কিন্তু এইবার দাগটা অন্যরকম, আমার সারা পিঠ দিয়ে রক্ত পড়ছে। মা বলে হসপিটালে যাওয়ার কথা, কিন্তু আমি ডিরেক্ট না করে দিই, কারণ আমি জানি এটা কে করছে। আমি বলি এটাও আমায় বাধা দিচ্ছে। তো আমরা যাই না এবং হুজুরের ফোন আসে, হুজুরের ভাই মারা গেছে অপমৃত্যুতে, গলায় দড়ি দিয়ে। কিন্তু হুজুর আমায় বলে তুমি এখনই এখানে চলে আসো, কিচ্ছু হবে না। আমরা যাই, হুজুরের ভাইয়ের একদিকে মারা গেছে, ওইদিকে হই হই হচ্ছে। আমরা এদিকে গিয়ে আমি বলি হুজুর আজকে তাহলে থাক, আমরা না হয় কোনো দিন পর। বলছে কোনো দিন পর আসবে আমার কাছে? আবার যেদিন আসবে না হয় আমার কেউ মরবে, না হয় তোমার কেউ মরবে। আমি বললাম মানে? বলছে আমার ভাইয়ের কোনো এমন জিনিস ছিল না যেটাতে আমার ভাই মরে যাবে, ও মেরে দিয়েছে। আমি বললাম কে? বলছে যে তোমার আশেপাশে ঘুরছে। হুজুর একটা মন্ত্র পড়ে আর আমার হাতে একটা তাবিজ বেঁধে দেয়, বলে যাই হয়ে যাক তাবিজটা হাত থেকে খুলবে না। আমি বলি ঠিক আছে। হুজুর এটাও বলে তাবিজ যতক্ষণ আছে ও তোমার পাশে ঘেঁষতে পারবে না, কিন্তু ও স্বপ্নে আসবে, ছুতে পারবে না, না তোমায় কোনো রকম ব্যথা দিতে পারবে, যেমন তোমাকে দাগ দিচ্ছে পিঠে, আঁচড় দিচ্ছে, এগুলো করতে পারবে না। পরের দিন ও আমার স্বপ্নে আসে আবার, আমাকে বলে খুলে ফেল না ওটা, আমি তোকে ছুতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু সব শেষ করে দেবো। তোর বাবা মাকে ওই হুজুর ওই তাবিজ দিয়েছে, আমি সব শেষ করে দেবো আমি। আমার ঘুম ভেঙে যায়, কিন্তু সেদিন আমার গায়ে একটাও দাগ নেই। এরম করে 3 দিন কাটে। হুজুর বলে ওটা 3 দিন রাখতে, তারপরে আমাকে ডেকে বলে ওই মেয়েটাকে আমার শরীরে হাজির করবে। আমার বাবা মা প্রথমে নারাজি থাকলেও হুজুর বলে না হলে ও কোনো দিনও যাবে না, আর বাই চান্স যদি কোনো দিনও এই তাবিজ হাত থেকে খুলে যায় আপনি আপনার ছেলেকে পাবেন না। সেটা শুনে বাবা মা একটু ভয় পায় এবং রাজি হয়ে যায়। তারপরে
আমার শরীরে ওকে হাজির করানো হয়, আর ও আমার গলা দিয়ে বলে, কেউ বাঁচবি না তোরা, আর তুই হুজুর, তুই সেই হুজুর। তোর ভাইকে তো মারলাম, কি করে নিলি আমার? এবার এক এক করে একে মারবো, নিয়ে যাব, এর বাবা মাকেও মেরে ফেলবো, কেউ কিচ্ছু করতে পারবি না। হুজুর বলে, আমি নিয়ে যেতে দিলে তো নিয়ে যাবি। তারপরে ওর কানের মধ্যে আঙুল ঢুকে কিছু মন্ত্র পড়ে এবং ও প্রচণ্ড মানে তরপাচ্ছে, এরম একটা ব্যাপার। চারিদিকে আরও 3-4টে হুজুর মিলে মন্ত্র পড়তে শুরু করে, আগুন জ্বালায় ওর সামনে এবং একটা যজ্ঞর মতো শুরু হয়ে যায়। গোল একটা দণ্ডি কেটে দেওয়া হয় আমাকে মাঝখানে বসিয়ে, সেগুলো আমি আমার বাবা মার মুখ থেকে শুনি এবং নানান রকম মন্ত্র পড়ে যাচ্ছে ওরা, কিন্তু কিছুতেই ওকে ছাড়াতে পারছে না। অনেক কষ্টে ও রাজি হয়, কিন্তু ও বলে ওর বাড়িতে গিয়ে বলতে, ওর পিণ্ডদান করতে, এবং পিণ্ডদানটা যেন এই ছেলেটাই করে। আর ওর বাড়িতে একটা পুতুল রয়েছে, যেটা এই ছেলেটা মানে আমি গিফট করেছিলাম ওকে, তো সেইটা ওকে জলে ভাসিয়ে দিতে হবে। তো আমরা ওর বাড়িতে যাই, অনেক অশান্তি হয়, অনেক হাত জোর করে, আমার বাবা মা হাত জোর করে ওর কাছে, আমরা পুরো গল্পটা বলি। তারপরে ওরা ওই পুতুলটা দিতে রাজি হয়, আমরা গঙ্গায় ভাসিয়ে দিই। দেন আমাকে পিণ্ড দিতে যেতে হয়। পিণ্ড দেওয়ার পরে জিনিসটা খুব আস্তে আস্তে নর্মাল হয়, কারণ তারপরেও আমার স্বপ্নে আসতো, বাট এখন প্রায় 1 বছরও আমাকে এইভাবে জ্বালিয়েছে। দেন আমাকে হুজুর বলে দিয়েছিল, যাই হয়ে যাক ওকে কোনো রকম পাত্তা দেবে না, ওর প্রতি কোনো রকম সিম্পাথি দেখাবে না। যদি তুমি দেখিয়ে দিয়েছো, ও যদি মনে করে ফেলেছে যে তুমি ওকে এখনও চাও, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তো ওনার কথা মতোই সব হলো। দেন আস্তে আস্তে সব নর্মাল হয়ে গেল। তো এটাই ছিল গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার ডিসক্রিপশানে আমার ইমেল আছে, ওটাতে গিয়ে তোমরা তোমাদের লাইফে যদি এমন সত্য ঘটনা ঘটে থাকে বা তোমাদের শোনা কোনো গল্প ঘটে থাকে, আমাকে লিখে পাঠাতে পারো ইমেলে। আমি ওটা তোমাদের ভাষায় পড়ে শোনাবো, তোমাদের নাম নিয়ে পড়ে শোনাবো। আজকের জন্য এইটুকু, টাটা।